বেশ, আমরা আজকে দেখো তো সোনা দেখা যাচ্ছে কিনা। সোনা এবং দেখা যাচ্ছে। আমরা আজকেও অ্যানিমাল নিউট্রিশনটা নিয়ে আলোচনা করব। নিউট্রিশনের যে চ্যাপ্টারটা ছিল সেটা নিয়ে, পুষ্টির যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো অ্যানিমাল নিউট্রিশন দেখো, অ্যানিমাল বা আমরাই ধরো, আমরা কিন্তু নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করতে পারি না। আমাদেরকে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়। এবার আমরা আমাদের দেহে নিজেরা যে খাবার উৎপন্ন করতে পারি না, কারণ আমাদের দেহে খাবার উৎপন্ন করার সমস্ত স্পেশাল যে ফাংশনস দরকার সে সমস্ত ফাংশনস গুলো নেই। তাই আমরা উদ্ভিদের তৈরি করা বিভিন্ন র মেটেরিয়ালস থেকে খাদ্য প্রস্তুত করি। আমাদের খাদ্য প্রস্তুত করতে হয়। এই এই যে আমরা খাদ্য তৈরি করতে পারি বা পারি না, এর উপর ভিত্তি করে নিউট্রিশনকে দুভাগে ভাগ করা হয়। একটার নাম অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি, মানে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর দু নম্বরে হচ্ছে পরভোজী পুষ্টি, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, দ্যাট ইজ হেটারোট্রপিক নিউট্রিশন। এই হেটারোট্রপিক নিউট্রিশনের মধ্যেই কিন্তু সমস্ত অ্যানিমালরা পড়ছে। এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এরা প্ল্যান্ট ডিপেন্ডেন্ট, উদ্ভিদের ওপর নির্ভরশীল। আর অটোট্রপিক যারা, তারা সেলফ, নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। গ্রিন প্ল্যান্টস এবং সার্টেন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা এটা পারে। এবার এই যে অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি যাদেরকে আমরা বলি, এই স্বভোজী পুষ্টিরা, তাদের দেহে কি প্রক্রিয়া? ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করে বা খাবার নিজেরা প্রস্তুত করতে পারে। আমরা এই যে ফিজিওলজিক্যাল প্রসেস বা প্ল্যান্ট ফিজিওলজিক্যাল প্রসেস যেগুলো আছে সেগুলো মোটামুটি পড়েছি, জানি প্ল্যান্ট ফিজিওলজিক্যাল প্রসেস। আর অ্যানিমাল যারা হেটারোট্রপিক নিউট্রিশন, অর্থাৎ যারা পরভোজী পুষ্টি সম্পন্ন করে, যাদের পুষ্টির জন্য প্ল্যান্ট ডিপেন্ডেন্ট, এদের অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এরা যারা ডিরেক্টলি প্ল্যান্ট খেয়ে বেঁচে আছে, তাদেরকে হার্বিভোরাস বলা হয়, শাকাশি। তারপরে কার্নিভোরাস, যারা মাংস খেয়ে বেঁচে আছে। আর যারা বোথ গাছপালা হতে পারে মাংস দুটো খেয়েই বেঁচে আছে, তাদেরকে আমরা ওমনিভোরাস বলি, সর্বভুক যেটা আমরা। তো মোদ্দা কথা, হেটারোট্রপসরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, টোটালি ডিপেন্ড করে কার উপর? প্ল্যান্টের উপর নির্ভরশীল, প্ল্যান্ট ডিপেন্ডেন্ট এরা। তাই জন্য দেখো, নিউট্রিশন তাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অটোট্রপিক নিউট্রিশন, হেটারোট্রপিক নিউট্রিশন।
অটো মানে নিজে, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর হেটারোট্রপিক নিউট্রিশন মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অটোট্রপিক নিউট্রিশনের উদাহরণ অল দ্য গ্রিন প্ল্যান্টস। আর হেটারোট্রপিক নিউট্রিশনকে অনেকটা ভাগে ভাগ করছে, বলছে প্যারাসাইটিক, স্যাপ্রোফাইট, সিম্বায়োটিক, এপিফাইটিক, বিভিন্ন ভাগে আমরা ভাগ করছি। তাহলে আমরা হেটারোট্রপিক নিউট্রিশন সম্পন্ন করি, আমরা সমস্ত অ্যানিমাল এই গ্রুপের মধ্যে পড়ি, বিকজ উই কান্ট অ্যাবল টু প্রডিউস আওয়ার ওন ফুড। আমরা আমাদের নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারি না। এরপরে এই এই তিনটে ভাগে ভাগ করা আছে। প্রথম আছে হলোজৈবিক পুষ্টি, লিটারালি মিনিং দ্য ফিডিং লাইক অ্যান অ্যানিমাল। Holozoic nutrition is the mode of nutrition কি one kind of heterotrophic nutrition, যেখানে organism take the complex organic food material, তাদের দেহে যেটা আসে সেটা খাদ্য গ্রহণ, সেই খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের সে বহিষ্করণ ঘটায়। এইভাবে অ্যানিমালকে আমরা দেখো তিনটে ভাগে ভাগ করতে পারি, যেটা আমি একটু আগেই বলে এলাম। দিস অ্যানিমালস আর ডিভাইড ইন্টু থ্রি টাইপস। কে কি? হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস। হার্বিভোরাস ডিরেক্টলি যারা ইট প্ল্যান্টস, কার্নিভোরাস ইট অ্যানিমালস, ওমনিভোরাস বোথ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। প্যারাসাইট, প্যারাসাইট কারা? যারা অন্যের ওপর জীবন ধারণ করে। They live on inside other living organism. কোনো হোস্টের দেহের ওপর তারা জন্মাবে, সেখানে বড় হবে, সেখান থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকবে। এখানে যে হোস্টের ওপর জন্মাচ্ছে সেই হোস্টের কিন্তু কোনো রকম কোনো লাভ নেই, বরঞ্চ হোস্টের সম্পূর্ণভাবে ক্ষতি। তাই হোস্ট ডিপেন্ডেন্ট, এটা হোস্টের লাভ নেই, কিন্তু কার লাভ? ওর নিজের লাভ আছে। ঠিক আছে? যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখেছি, কিছু কিছু স্বর্ণলতা টাইপের উদ্ভিদ রয়েছে যারা অন্য কোনো গাছের উপর জন্মায়, সেখান থেকে সে পুষ্টি রস শোষণ করে দিব্যু বেঁচে আছে। আর আর্সাইটিক, আর কি আছে? স্যাপ্রোফাইটিক। এরা কি করে? অ্যানিমাল দ্যাট এক্সট্রাক্টস ফুড ফ্রম দ্য রোটেন সাবস্ট্যান্স, কোনো পচা গলা জীবদেহ সেখান থেকে পুষ্টি রস শোষণ করে নিজেরা জীবন ধারণ করে। এই ভাগে আমরা ভাগ করতে পারি। এই বিভিন্ন ধাপগুলো একটু জানতে হবে, এবং এবং এই বিভিন্ন ধাপের যে এক্সাম্পলস গুলো রয়েছে, উদাহরণ গুলো রয়েছে, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, তারপর তোমার হলোজৈবিক উদাহরণগুলো একটু জানতে হবে। তাহলে স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, হলোজৈবিক। স্যাপ্রোফাইট, they feed on dead decaying matter. Parasitic, obtain nutrient from living organism. Holozoic, the organism feed by indigesting solid organic matter। এবং এগুলো থেকে আমরা কি জানবো? ওদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের এক্সাম্পলস বা উদাহরণগুলো জানা। এবার বলছে ডিফারেন্ট টাইপস অফ ফিডিং হ্যাবিট। এই যে খাবার যে অভ্যাস বা খাদ্যাভ্যাস, ফিডিং হ্যাবিট, এর একটা চার্ট করে দেওয়া আছে। যে কার্নিভোরাস যারা, তারা কি করছে? ফ্লেসি অ্যানিমালের যে মাংস সেখান থেকে খেয়ে বেঁচে আছে, এরা মাংস খেয়ে মাংসাশী। পেট্রিভোরাস, এরা ডিকেইং অর্গানিক ম্যাটার সেটা খেয়ে বেঁচে আছে, যেমন কেঁচো, আর্থন। হার্বিভোরাস, হার্বিভোরাস যারা ডিরেক্টলি প্ল্যান্ট খেয়ে বেঁচে রয়েছে, উদ্ভিদ খেয়ে বেঁচে রয়েছে, র্যাবিট, কাউ, হর্স। ইনসেক্টিভোরাস, যারা ইনসেক্টদের খেয়ে বেঁচে রয়েছে তারা। ওমনিভোরাস, অল টাইপস অফ ফুডস খেয়ে যারা বেঁচে রয়েছে। ক্যাপ্রোফাইলাস, ক্যাপ্রোফাইলাস মানে হচ্ছে যারা নিজেদের যে মল ত্যাগ করে সেই মলটা নিজেরাই খায়, সেটা খেয়ে বেঁচে রয়েছে। আর স্যাঙ্গুইনিভোরাস, যারা ব্লাড সাকিং, যারা রক্ত খেয়ে বেঁচে রয়েছে, লিচ, মস্কুইটো। এই উদাহরণটার এই যে চারটা দেওয়া আছে, ডিফারেন্ট টাইপস অফ ফিডিং হ্যাবিট, এটা ছোট করে সাজিয়ে সুন্দর করে দেওয়া রয়েছে, যে বিভিন্ন প্রাণী, এই যে আমরা খাবার খাচ্ছি, বিভিন্ন জন কিভাবে কি খাবারগুলো খাচ্ছে, সেই ফিডিং হ্যাবিটটা বলা।
তারপর ধরো ফ্রুগিভরাস, অর্থাৎ যারা ফ্রুট ইটার, যেমন মাংকি আছে, প্যারট আছে, বিভিন্ন পাখিরা রয়েছে। এবার এই যে আমাদের পরভোজী পুষ্টি, দ্যাট ইজ হলোজৈক নিউট্রিশন, এই হলোজৈক নিউট্রিশন আমাদের ক্ষেত্রে, এই অ্যানিমালের ক্ষেত্রে আমাদের নিউট্রিশনের 5টা ধাপ আছে। আমরা প্রথমে ইনডাইজেশন, ইনজেশন খাদ্য গ্রহণ করি, খাদ্যের ডাইজেশন পরিপাক হয়, পরিপাক হওয়া খাদ্যের শোষণ হয় বা অ্যাবজর্পশন হয়, শোষণের পর অ্যাসিমিলেশন বা আত্তীকরণ ঘটে, আর যেটা আমাদের শরীরে প্রয়োজন নেই তা আমাদের দেহে বেরিয়ে যায়, ইজেকশনস। ওকে, এই কটা স্টেপের মাধ্যমে হয়ে থাকে খাদ্য গ্রহণ, খাদ্য ডাইজেশন পরিপাক, অ্যাবজর্পশন শোষণ, অ্যাসিমিলেশন, এই কটা স্টেপের মাধ্যমে হয়ে থাকে। ওকে, এবার এখানে কতগুলো গুরুত্বপূর্ণ টার্ম দেওয়া আছে, তার মধ্যে এখানে একটা কথা লেখা আছে ক্যালোরিফিক ভ্যালু। যদিও ক্যালোরিফিক ভ্যালু মানে কি এগুলো আমরা আবার যখন একটুখানি পরেই বিভিন্ন ফুড মেটেরিয়ালের কথা পড়বো তখন বলবো। কোন উপাদান থেকে আমরা যতটা পরিমাণ শক্তি পাই, আমি এটা পরে বলছি, একটু পরে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো, টাইপস অফ ফুড, খাদ্য। এই যে খাদ্য কেন খাই আমরা, আমাদের দেহে শক্তির প্রয়োজন, এই যে আমাদের দেহে এনার্জি প্রয়োজন বা আমাদের দেহে যে ডিমান্ড অফ এনার্জি বা শক্তির প্রয়োজন রয়েছে, এই শক্তির প্রয়োজনীয়তা আমরা কোথা থেকে মেটাই? বাই টেকিং ফুডস। আমরা যে খাদ্য খাই সেই খাদ্য থেকে, সেই খাদ্য থেকে আমাদের শক্তির যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা মেটে। এখন আমরা যে খাদ্যগুলো খাচ্ছি, যেখান থেকে এনার্জি পাচ্ছি, এই খাদ্যগুলোকে দেখো আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। এই 6টা ভাগের মধ্যে 1, 2 এবং 3, অর্থাৎ যে কটা বোল্ড করা আছে, 1, 2 এবং 3, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটে, আর বাকি আছে জল, ভিটামিন, খনিজ লবণ। এই যে 6টা উপাদান, যে 6টা উপাদান আমাদের শরীরে প্রয়োজন, যদি এমন কোনো খাবার খাই যেখানে এই 6টা উপাদান থাকবে, তখন তাকে আমরা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে পারি। কিন্তু আমাদের কাছে সুষম খাদ্যের সংজ্ঞাটা ওই সংজ্ঞাই রয়ে গেছে। তার কারণ এ পৃথিবীতে এমন কোনো খাবার নেই যাকে 100% ব্যালেন্স ডায়েট বা 100% সুষম খাদ্য আমরা বলতে পারি। এবার আমরা দেখবে যখন খেতে বসি, দুপুর বেলায় খেতে বসলাম, তখন খেতে বসে আমাদের কি হয়, এই এই আমরা ভাত নিই, ডাল নিই, একটু শাক নিই, একটু মাছ নিই, অনেক রকম উপাদান নিয়ে খেতে বসি। এই অনেক রকম উপাদান নিয়ে খেতে বসার এটাই কারণ যে আমাদের শরীরের যত রকম উপাদান দরকার, যেহেতু কোনো একটা নির্দিষ্ট খাবারে সমস্ত উপাদানগুলো নেই, তাই এতগুলো খাবার নিয়ে। তো এই যে 6টা উপাদান, এই 6টা উপাদানের মধ্যে যে 3টে বোল্ড করা আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই উপাদান 3টেকে বলা হয় দেহ সংগঠক খাদ্য। দেহ সংগঠক খাদ্য মানে কি? এই খাদ্যগুলো থেকে এনার্জি প্রোডাকশন হয় বা শক্তি উৎপাদন হয়। আর বাকি আছে জল, ভিটামিন, খনিজ লবণ, এদেরকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য উপাদান। সংরক্ষক কেন বলা হয়? কারণ এই যে উপাদান কটার এখানে বলছি আমরা, জল, ভিটামিন, খনিজ লবণ, বিশেষ করে ভিটামিন এবং খনিজ লবণ, এদের খাদ্যের মধ্যে অতি অল্প পরিমাণ উপস্থিতির অত্যন্ত প্রয়োজন, কারণ এদের অনুপস্থিতিতে আমাদের দেহে বিভিন্ন রকমের ল্যাক ঘটিত সমস্যার সৃষ্টি হয়। তাহলে এই যে 6টা খাদ্য উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ, যেহেতু কোনো একটা নির্দিষ্ট খাবারের মধ্যে সবকটা উপাদান নেই, তাই কিন্তু আমাদের দুপুরবেলা এতগুলো উপাদান নিয়ে খেতে বসতে হয়। এবার এর মধ্যে আমরা মোটামুটি ব্যালেন্স ডায়েট কাকে বলতে পারি? মিল্ক এবং এগ, দুধ এবং ডিম, এদেরকে মোটামুটি ব্যালেন্স ডায়েট বলা যাবে। এবার এগটা নয় কেন?
অ্যাকচুয়ালি এগের যখন আমরা গায়ের ওই যে খোলাটা ছাড়িয়ে দিচ্ছি, ওই এগের মধ্যে যা কিছু মিনারেলস আছে সব চলে গেছে। মিল্ক নয় কেন, মিল্কে যখন আমরা ফোটাচ্ছি তখন ওর মধ্যে থাকা ভিটামিন সি এবং আয়রন তার ল্যাগ হল। তাই এদের কাউকেই আমরা বলতে পারবো না 100% ব্যালেন্স ডায়েট। তবে হ্যাঁ, নাই মামার থেকে কানা মামা ভালো, সেরকম ভাবে বলতে গেলে এই দুটো উপাদানকে আমরা ধরতে পারি। এরপর কার্বোহাইড্রেটের কথা বলা আছে। তোমাদের যখন বায়োকেমিস্ট্রি পড়িয়েছিলাম, বায়োমলিকিউলস পড়িয়েছিলাম, ওই বায়োমলিকিউলস পড়ানোর সময় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটকে পড়ানো হয়েছিল, এবং কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, প্রোটিনের ক্লাসিফিকেশন এবং ফ্যাটের ক্লাসিফিকেশন এগুলো আলোচনা করেছিলাম। কার্বোহাইড্রেটের সোর্স কি আছে, কোথা থেকে পাওয়া যায়, কত কি শক্তি উৎপন্ন করে। এই যে তখন একটু আগে একটা কথা বলছিলাম, ক্যালোরিফিক ভ্যালু। হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু? বলছে কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু 4.1 ক্যালোরি। এর মানে হচ্ছে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.1 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এরপরে এই যে কার্বোহাইড্রেটের ফার্দার ডিভিশনস আছে, অর্থাৎ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো কিন্তু আমরা বায়োকেমিস্ট্রিতে এই জিনিসগুলোর ব্যাখ্যা করেছিলাম। এরপরে এখানে এই এক্সাম্পল গুলো আমি তোমাদের বলেছিলাম, একটু মনে রেখো যে মনোস্যাকারাইডের এক্সাম্পল কি, ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি, অলিগোস্যাকারাইডের এক্সাম্পল কি, পলিস্যাকারাইডের এক্সাম্পল কি। আমরা যে খাবার খাই গ্রেপ সুগার, সেখানে কি থাকে, কেন সুগারে কি থাকে, মিল্ক সুগারে কি থাকে, এগুলো। এবং কার্বোহাইড্রেট আমাদের দেহে কি কাজ করছে। দেখো এই যে আমাদের দেহে যে মেন শক্তির উৎস, সেটা কার্বোহাইড্রেট। মেন শক্তির উৎস, এবং আমাদের দেহে যা শক্তির ডিমান্ড আছে তার ম্যাক্সিমামটা আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকেই মেটাই। কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকেই আমরা মেটাই। সেই জন্য বলা যায় কার্বোহাইড্রেটই কিন্তু আমাদের মেন সোর্স, প্রধান শক্তির উৎস। এবং অনেক ব্যক্তি আছেন যারা দেখবে ডিরেক্টলি প্রোটিনটা খানই না, ওরা ডিরেক্টলি কার্বোহাইড্রেট খেয়ে তাদের দেহে যা শক্তির ডিমান্ড আছে সেই শক্তির ডিমান্ড খানা মিটিয়ে ফেলে। তাই কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন সেপিং ফুড বা প্রোটিন বাঁচোয়া খাদ্য। আমরা জানি উদ্ভিদের দেহে যে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়, সেই উৎপন্ন কার্বোহাইড্রেট যেটা উৎপন্ন হচ্ছে, সেই কার্বোহাইড্রেট কি রূপে উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট উৎপন্ন হয় গ্লুকোজ রূপে। কিন্তু কার্বোহাইড্রেট গ্লুকোজ রূপে উৎপন্ন হলেও কার্বোহাইড্রেট কিন্তু প্ল্যান্ট বা অ্যানিমালদের শরীরে গ্লুকোজ রূপে থাকে না। কখনো তা গ্লাইকোজেন রূপে, কখনো তা যেটা থাকে প্ল্যান্ট এবং অ্যানিমালের ক্ষেত্রে। এরপরে কার্বোহাইড্রেটের কাজগুলো দেখবে দেওয়া আছে। রিজার্ভ ফুড, কার্বোহাইড্রেট ফ্রম দ্য আদার বায়োমলিকিউলস, এই কাজগুলো একবার একটু দেখে নেব। তবে মেইন ফাংশন হচ্ছে কি, প্রোডাকশন অফ এনার্জি। এরপরে প্রোটিন, আমি বায়োমলিকিউলসেও প্রোটিনের আলোচনা হয়েছিল, এবং প্রোটিনই একমাত্র উপাদান যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন রয়েছে। এবং আমাদের শরীরে যে নাইট্রোজেনের ডিমান্ড আছে, একমাত্র সেই ডিমান্ড বাই টেকিং প্রোটিনেসিয়াস ফুড, প্রোটিন জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে সেই নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হয়। এবার আমরা মোটামুটি প্রোটিনের উৎস হিসাবে যে উৎস হিসাবে প্রোটিনের যে খাচ্ছি, এই প্রোটিন খাওয়া হিসাবে আমরা শুধুমাত্র একটা জিনিসকেই ধরি, সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন নয়, প্রাণীজ প্রোটিন। কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন থেকেও কিন্তু আমাদের শরীরের সমস্ত ডিমান্ড গুলো মেটানো যায়, যদি আমরা সঠিকভাবে উদ্ভিজ্জ প্রোটিনকে কনজাম্পশন করতে পারি। আমাদের শরীরেও এই যে ডিমান্ডটা রয়েছে সেই ডিমান্ডটা মেটে। এবং আমি তোমাদের এটাও দেখবে তখন বলেছিলাম, একটা চার্টের মাধ্যমে দেখানো ছিল যে আমাদের দেহে প্রোটিন কোথায় কোথায় কি কি ফর্মে প্রোটিন আছে, এটা ওই বায়োকেমিস্ট্রির ওই চার্টে দেখবে দেওয়া ছিল। প্রোটিন আমাদের দেহের বডি বিল্ডিং ফুড মেটেরিয়াল। উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস আছে। ক্যালোরিফিক ভ্যালু, আমাদের দেহে যত ডাইজেস্টিভ এনজাইম আছে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম গুলো প্রোটিন নির্মিত। 20টা অ্যামাইনো অ্যাসিডের কথাও দেখবে ওখানে বলেছিলাম বায়োকেমিস্ট্রি ওই জায়গাটায়। এর 3টে ভাগ আছে, সেই 3টে ভাগ কি কি? এসেনশিয়াল, নন এসেনশিয়াল, সেমি এসেনশিয়াল। এরপরে ফাংশনস,
আমাদের দেহের বিভিন্ন কাজ, কিভাবে সে আমাদের দেহের টিস্যু ডেভেলপ করা, রিপেয়ারিং করা, এনার্জি প্রোডাকশন করা, এই যে সমস্ত এনজাইম গুলো রয়েছে সেগুলো প্রোটিন নির্মিত, হরমোন বিভিন্ন প্রোটিন নির্মিত, এবং প্রোটিনের ল্যাগ, এটা আমাদের সিলেবাসে খুব ভালো করে মেনশন করা আছে। আচ্ছা, তার আগে দুটো জিনিস দেখে নেবে একটু, ফার্স্ট ক্লাস প্রোটিন এবং সেকেন্ড ক্লাস প্রোটিন এবং তাদের এক্সাম্পল। ফার্স্ট ক্লাস প্রোটিন মানে না, অ্যানিমাল সোর্স যেগুলো, সেগুলোকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলে থাকি। দে হ্যাভ দ্য গুড ব্যালেন্স অফ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর সেকেন্ড ক্লাস প্রোটিন মানে ভেজিটেবল প্রোটিন যেগুলো খাই আমরা, বিভিন্ন ডালের মধ্যে যেগুলো থাকে, সেকেন্ড ক্লাস প্রোটিন। ম্যালনিউট্রিশন, কোসিওরকর এবং ম্যারাসমাস। দেখো আমাদের দেশে বর্তমানে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ম্যালনিউট্রিশনের বা যেটা অপুষ্টি বলি, এখন আমাদের দেশে অপুষ্টির মেন জায়গাটা যেটা বলা হচ্ছে, মেন কারণ যেটা বলা হচ্ছে, সেটা ল্যাক অফ প্রোটিন। প্রোটিনের ঘাটতি বা প্রোটিনের অভাবটাই হচ্ছে ম্যালনিউট্রিশনের মেন কারণ, বা ম্যালনিউট্রিশন বা যেটাকে আমরা অপুষ্টি বলে থাকি, তার মেন কারণ। এখন তার প্রোটিনের ল্যাগ, কারণ আমাদের দেশে কার্বোহাইড্রেটের খুব একটা ল্যাগ নেই, কারণ আমাদের দেশের মানুষ কার্বোহাইড্রেট রেশন টেশন থেকেও আমরা পাই চালটা। তো কোসিওরকর এবং ম্যারাসমাস, এই রোগ দুটো মেনলি প্রোটিনের ল্যাগে হয় বা প্রোটিনের অভাবে ঘটে। এই কোসিওরকর এবং ম্যারাসমাস হলে এই বাচ্চাদের দেহে কি কি প্রবলেম দেখা যায় বা কোন কোন লক্ষণের জন্য আমরা বলতে পারি কোসিওরকর এবং ম্যারাসমাস এক্সাম্পল অফ ম্যালনিউট্রিশন, সেই রোগের লক্ষণগুলো দেখবো। বাট এদের মেন গল্প লুকিয়ে আছে, ল্যাক অফ প্রোটিন এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। এখানে দেখবে ম্যারাসমাস এবং কোসিওরকর হলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো লেখা আছে। এরপর হচ্ছে ফ্যাট, ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট, দ্য টার্ম লিপিড, অয়েল, ফ্যাট যাই বলি না কেন। এবং ফ্যাট থেকেই কিন্তু আমাদের দেহে ম্যাক্সিমাম শক্তির যোগান চলে আসে, সব থেকে বেশি পরিমাণ শক্তির যোগান আসে। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি শক্তির যোগান আমরা পেয়ে থাকি। এবং ফ্যাট আমাদের শরীরে তার ডিমান্ডও কম, এনার্জি বেশি উৎপন্ন করে, তার ডিমান্ড বা শক্তির প্রয়োজনীয়তা আমাদের শরীরে তার ডিমান্ড অনেকখানি কম। এবং এই ফ্যাটের মধ্যেও কিন্তু নাইট্রোজেন থাকে না, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটি উপাদানই প্রেজেন্ট থাকে ফ্যাটের মধ্যে। এই ফ্যাট কি কি কাজ করছে, কোথায় কোথায় রয়েছে, সেই ফ্যাটের যে কাজগুলো রয়েছে, কোন কোন ভিটামিন এতে দ্রবীভূত হয়, অ্যানিমাল ফ্যাট, প্ল্যান্ট ফ্যাট, এডিবল, এই অংশগুলো একবার একটু দেখে নিই। আমরা প্রত্যেকদিন যে খাবার খাই, সেই খাবারের একটা রেশিও আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের 4:1:1, অর্থাৎ 4 আয়তন যদি আমরা কার্বোহাইড্রেট খাই, তাহলে 1 আয়তন প্রোটিন এবং 1 আয়তন ফ্যাট আমরা প্রতিদিন খেতে পারি। এই জায়গাটা হলো কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যাদেরকে আমরা কি বলি, দেহ সংগঠক খাদ্য উপাদান। দেহ সংগঠক কেন? বিকজ দে প্রডিউস এনার্জি, তারা শক্তি উৎপন্ন করে। এরপর হচ্ছে ভিটামিন এবং মিনারেল, এদেরকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য উপাদান। এদের আমাদের শরীরে প্রয়োজন খুব সামান্য পরিমাণে। এবার এই খুব সামান্য পরিমাণে প্রয়োজন যদি আবার নাও থাকে, তাহলেও মারাত্মক রকম সমস্যা, বিভিন্নটার বিভিন্ন ল্যাগে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবার এই যে ভিটামিন রয়েছে, যাকে বাংলায় আমরা বলি খাদ্য প্রাণ, এরা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, রিকোয়ার্ড স্মল কোয়ান্টিটি টু প্লে অ্যান্ড মেজর রোল ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিপেয়ারিং অ্যান্ড বিভিন্ন জায়গায় যে ক্ষতস্থান সে পূরণ হোক বা তাদের অভাবে বিভিন্ন রকম রোগ হয়। এই যে ভিটামিন বা খাদ্য প্রাণ, আচ্ছা, এই কি যে হচ্ছে? টার্মটা, হ্যাঁ কেউ কিছু বলবে? কসমির ফ্রাঙ্ক, হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? প্রথম এই টার্মটা দিয়েছিলেন বা এই টার্মিনোলজিটা দিয়েছিলেন। মোটামুটি এসেনশিয়াল আমাদের দেহে 13 রকমের ভিটামিন রয়েছে। আমরা এগুলোতে পরিচিত ভিটামিন A, D, E, K, আর বাকিদের কি বলি, বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স, এ B1, B2, B3, B6, B12, B5, এগুলোকে বলা হয়।
প্রাইমারিলি আমাদের প্রত্যেকটা ভিটামিন, তাদের কেমিক্যাল নাম, রাসায়নিক নাম, তাদের সোর্স, তাদের ল্যাগ, তাদের ফাংশনস, এগুলো প্রাথমিকভাবে মনে রাখতে হবেই। এবার এই সমস্ত ভিটামিনকে দুটো দলে ভাগ করা যায়, ফ্যাট সলিউবেল এবং ওয়াটার সলিউবেল, জলে দ্রবণীয় এবং তেলে দ্রবণীয়। ওয়াটার সলিউবেল কারা মনে রাখবে, পাশাপাশি দুটো জলে, বাদ বাকি সব তেলে। এবার দেখো এখানে একটা সুন্দর চার্ট করা আছে, যে চার্টটার মাধ্যমে এই ভিটামিন গুলোর নাম, তাদের রাসায়নিক নাম, তাদের খাদ্যের সোর্স এবং তাদের ডেফিসিয়েন্সি বা অভাব হলে কি রোগের সৃষ্টি হয়, এই চার্টটার মাধ্যমে পড়লে অনেকখানি বুঝতে, মনে রাখতে সুবিধা হবে। যেমন প্রথমে আছে ভিটামিন এ, সায়েন্টিফিক নেম রেটিনল। দেখো কোন কোন খাদ্যের সোর্স গুলো আছে সেগুলোর মধ্যে। এটা লিভারে, এই যে আমাদের লিভারে এটা সিনথেসিস ঘটে, ভিটামিন এর সিনথেসিসটা সব থেকে ভালো ঘটে কোথায়, লিভারে সিনথেসিস ঘটে। যার অভাবে নাইট ব্লাইন্ডনেস, রাত কানা, জেরপ্থ্যালমিয়া, এই সমস্ত রোগগুলো হয়। ভিটামিন ডি, এইটার সংশ্লেষ ঘটে সূর্যালোকের মাধ্যমে আমাদের স্কিনে, কোলক্যালসিফেরল যার সায়েন্টিফিক নেম। কোথায় কোথায় থাকে, বাচ্চাদের রিকেট, বড়দের অস্ট্রিওম্যালেসিয়া, ল্যাক অফ ভিটামিন ডি। ভিটামিন ই, টোকোফেরল। এই ভিটামিন ই এর মেন সোর্স হচ্ছে গ্রিন ভেজিটেবলস, যে সমস্ত সবুজ শাকসবজি আমরা খাই। এবং দেখবে এই ডাক্তারের কাছে গেলেই কিন্তু এটা প্রেসক্রাইব করে দেবে। বিশেষ করে মহিলাদের গাইনোকোলজিস্টের কাছে গেলেই কিন্তু ভিটামিন ই এর একটা প্রেসক্রিপশন করে দেবে, টু টেক গ্রিন ভেজিটেবলস। কারণ এর অভাবে বিভিন্ন যে ফিমেল বা আমাদের যে হরমোন গুলো রয়েছে, রিপ্রোডাক্টিভ হরমোন, তার ক্ষরণ কমে যায় অনেকাংশে। ভিটামিন কে, ফাইলোকুইনিন, কোথা থেকে পাই, এটাও গ্রিন ভেজিটেবলস। ব্লাড ক্লটিং এ সাহায্য করে, কোনো জায়গায় কেটে গেল, ছড়ে গেল, রক্ত বেরোনো থেকে রক্ত জমাট বাঁধা। আমরা জানি রক্ত নর্মালি জমাট বাঁধতে 3 থেকে 7 মিনিট সময় লাগে। তার থেকেও বেশিক্ষণ যদি রক্ত বেরোতে থাকে তাহলে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। ভিটামিন সি, যেটা খেয়েই আমরা টক ফিল করব, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি রান্না করা, জলে ধোয়া, এই সমস্ত কিছুতে নষ্ট হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের ইউরিন, এই ইউরিনে কোন ভিটামিন উপস্থিত থাকে, ভিটামিন সি উপস্থিত থাকে। তোমরা হয়তো অনেকেই গল্পটা জেনে থাকতে পারো। এই ভিটামিন সি আমাদের দেহের ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করতে অনেকখানি সাহায্য করে। এবং পরীক্ষায় এটা আবার একটা প্রশ্ন আসে, যে ম্যাক্সিমাম ভিটামিন সি এর সোর্সটা কোথায়, যেটা আমলা বা আমলকিতে পাওয়া যায়, ম্যাক্সিমাম সোর্স। এরপরে বি, বি কে বি কমপ্লেক্স বলি আমরা। কারণ কি, বি এর অনেকগুলো ভাগ রয়েছে, এই প্রত্যেকটা ভাগ কোথায় পাওয়া যায়, অভাবে কি রোগ হয়, এবং এদের রাসায়নিক নাম কি বা সায়েন্টিফিক্যাল কি নেম, এগুলো একটু মনে রাখতে হবে। প্রথমেই আছে দেখো বি1, থায়ামিন, সোর্স বেরি। ভিটামিন বি2, রাইবোফ্লাভিন। ভিটামিন বি3, নিয়াসিন, প্লেগ্রা, সোর্স। বি5, প্যান্টাথেনিক অ্যাসিড, কোথায় পাওয়া যায়, সোর্স। বি6, পাইরোডক্সিন, কোথায় পাওয়া যায়, সোর্স, এই তো ল্যাগ। বি7, বায়োটিন, কোথায় পাওয়া যায়, ডায়াবেটিস, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা। বি9, কোথায় পাওয়া যায়, কোথা থেকে, কি অবস্থা। ভিটামিন বি12, এই বি12 থেকে খুব প্রশ্ন আসে, কোথায় কোবাল্ট উপস্থিত থাকে, কোন হরমোন বৃষ্টির জলে উপস্থিত থাকতো যতদিন না অ্যাসিড রেন হতো। ভিটামিন বি12 এর অভাবে কি রোগে, এই চার্টের মাধ্যমে ছোট করে শর্টকাট করে দেখানো রয়েছে কার অভাবে কি রোগ হয় বা কোথা থেকে সেগুলো পাওয়া যায়। তাহলে এই যে খাদ্য প্রাণ আমরা বলছি, ভিটামিনকে আমরা কি বলছি, খাদ্য প্রাণ। এই খাদ্য প্রাণ, খাদ্যের মধ্যে অল্প পরিমাণ উপস্থিত থাকবে, এবং যদি উপস্থিত না থাকে তাহলে নানা রকম সমস্যা সৃষ্টি হবে। তাদেরকে দুভাগে ভাগ, এই ডেসক্রিপশনটা রয়েছে।
এরপর হচ্ছে মিনারেল বা খনিজ লবণ। মিনারেল বা খনিজ লবণ এটাও কিন্তু কি দেহ সংরক্ষক খাদ্য উপাদান, বডি প্রোটেকটিভ ফুড মেটেরিয়াল। দেহ সংরক্ষক খাদ্য উপাদানের মধ্যে এও পড়বে। এই দেহ সংরক্ষক খাদ্য উপাদান বা মিনারেল এটা আমরা কোথা থেকে পাই? এই মিনারেল পাওয়ার একমাত্র উৎস হচ্ছে বাই টেকিং ফুড। আমরা প্ল্যান্টের দেহ থেকে যে সমস্ত খাবার পাচ্ছি সেই খাবার থেকেই মিনারেল পাই আমরা। এবার আমাদের শরীরে যে মিনারেলের ডিপেন্ডেন্ট বা আমাদের শরীরে যে সমস্ত মিনারেলের প্রয়োজনীয়তা, তাদের আমাদের শরীরে কতটা প্রয়োজন তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়। এক দলের নাম ম্যাক্রো মিনারেল বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, আর এক দলের নাম মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রো মিনারেল। যেগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে প্রয়োজন তাদেরকে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট। লার্জ অ্যামাউন্ট প্রয়োজন, বেশি ঘনত্বে প্রয়োজন, তাদেরকে আমরা বলি। আর যেগুলো কম পরিমাণ উপস্থিত থাকে, কম ঘনত্বের প্রয়োজন, আমাদের দেহের প্রয়োজনীয়তা কম, এবার এর মানে এই নয় যে ম্যাক্রোদের কোনো প্রয়োজনীয়তা নেই, এই মাইক্রোদের কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তা আছে, কিন্তু কি কম পরিমাণ আছে। প্রয়োজনীয়তা আছে কিন্তু কম পরিমাণ আছে। কম পরিমাণ আছে। এবার ম্যাক্রো মাইক্রো লিস্ট দেওয়া রয়েছে। ক্যালসিয়াম হিউম্যান বডির মোস্ট অ্যাবান্ডান্ট ম্যাটেরিয়াল, ফসফরাস সেকেন্ড, আয়রন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট ট্রেস ম্যাটেরিয়াল ইন হিউম্যান বডি। এগুলো একটু মনে রাখবে। এরপরে দেখো, ঠিক যেভাবে ভিটামিনও একটা ছকের সাহায্যে দেওয়া ছিল, ঠিক সেভাবেই এই মিনারেলদেরও ছকের সাহায্যে এখানে বলা রয়েছে। মিনারেল দেখো প্রথমেই আছে ক্যালসিয়াম, সেটার কোন সোর্স থেকে আমরা বেশি পরিমাণে পাই, কি ফাংশন। ক্যালসিয়ামের অভাব হলে কি কি সমস্যার সৃষ্টি হয় আমরা জানি। ক্যালসিয়ামের অভাব হলে ব্লাড ক্লটিং অনেকটা ব্যাহত হবে, নার্ভ মাসেলের ফাংশন অনেকখানি ব্যাহত হবে, বোন টুথ ফরমেশনে। এরপর হচ্ছে আয়োডিন। আয়োডিন এটা এই যে থাইরয়েড গ্ল্যান্ড সঙ্গে যুক্ত গয়াটার রোগ হবে এর অভাবে। আয়রন কোথায় কোথায় তার সোর্স গুলো রয়েছে, এর অভাবে অ্যানিমিয়া রোগের সৃষ্টি হবে। ম্যাগনেসিয়াম কোথায় কোথায় রয়েছে, কি অভাবে সৃষ্টি হবে, সালফার, কোবাল্ট, ফ্লুরিন, জিঙ্ক। এই জিঙ্ক ইম্পর্টেন্ট ফর দ্য মর্টালিটি অফ দ্য চাইল্ড, এটা একটু মনে রাখবে। ওকে, তাহলে এই মিনারেল গুলোরও কি কি ফাংশন আমাদের দেহে প্লে করছে এবং এদেরও অভাবজনিত যে সমস্ত লক্ষণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। মিনারেল, এই মিনারেল এগুলোর মধ্যে যেগুলো বেশি প্রয়োজন দ্যাট ইজ মাইক্রো, ম্যাক্রো যেগুলো কম সেগুলো মাইক্রো। আমাদের দেহের উপস্থিতি কার কতটা রয়েছে, কি রয়েছে, তাদের ল্যাগ হলে কি কি সমস্যার সৃষ্টি হয় বা তারা কি কি ফাংশন প্লে করছে, এই জায়গাটা মনে রাখবে। এরপর এখানে দেখবো ওয়ান লাইনার কিছু প্রশ্ন যেগুলো প্রশ্ন আকারে দেওয়া রয়েছে, যেগুলো প্রশ্ন আকারে পরীক্ষায় অনেক সময় আসে। সেই প্রশ্ন আকারে একদম উল্লেখ করা আছে এই ভিটামিন চ্যাপ্টারের থেকেই। যেমন ধরো ভিটামিন ডি সিনথেসাইজ ইন দ্য স্কিন উইথ দ্য হেল্প অফ ন্যাচারাল আল্ট্রা সানলাইট, এরকম কিছু তথ্য দেওয়া আছে। এরপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্রের কথা বলা রয়েছে, অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করলাম, সেই খাদ্য পরিপাক হলো, শোষণ হলো, আত্তীকরণ ঘটলো এবং দেহে যা প্রয়োজন নেই তা দেহের বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ বহিষ্করণ। ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি? এই ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে বা পৌষ্টিক তন্ত্রের মাধ্যমে আমাদের গ্রহণ করা খাদ্য, যে খাবার আমরা গ্রহণ করেছি সেই খাবারের পরিপাকটা ঘটে এই ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে। তাই ডাইজেস্টিভ সিস্টেম আমাদের হিউম্যান বডিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে খাবার খেলাম সেই খাবার থেকে যদি শক্তি উৎপাদিত না হয় তাহলে খাবার খাওয়ার উদ্দেশ্যটাই তো মাটি হয়ে যাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, যে সিস্টেমের দুটো অংশ আমরা তাকে ভাগ করতে পারি। একটার নাম কি বলতে পারি, একটা নাম হচ্ছে পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক এবং পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এবার আমাদের খাদ্য গ্রহণের
প্রথমেই খাদ্যবস্তু কোথায় চলে আসছে আমরা খাদ্য গ্রহণ করার পর? মুখে। এই মুখে আমাদের দাঁত আছে, মুখে জিভ আছে, মুখে স্যালিভারি গ্ল্যান্ড আছে, যে স্যালিভারি গ্ল্যান্ডের তিনটে ভাগ: প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এখান থেকে বিভিন্ন রকম এনজাইম সিক্রেশন হচ্ছে, এবং আমরা যে খাবার খেলাম এই মুখে সেটা লালারস মিশ্রিত হলো, মিন্স স্যালাইভা মিশ্রিত হলো। স্যালাইভা মিশ্রিত হওয়ার পর খাদ্যবস্তু ব্রেকডাউন হলো, ভাঙলো। এই যে স্যালাইভা, এই স্যালাইভার মধ্যে স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম উপস্থিত থাকে, যারা খাদ্যবস্তুর মধ্যে শর্করা উপাদানের এইখানেই কিন্তু পরিপাক হওয়াটা শুরু হয়ে যায়। এছাড়াও লাইসোজাইম এনজাইম থাকে, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। লালারসে তো থাকেই। চোখের যে জল, আমাদের গান আছে, চোখের জলের হয় না কোনো রং, সেই চোখের জলে কোন এনজাইম প্রেজেন্ট থাকে? লাইসোজাইম এনজাইম। ওকে, আচ্ছা, এর কত পিএইচ কি সাহায্য? আচ্ছা, এরপরে আমাদের যে জীব রয়েছে, এই জীবে যখন আমরা খাদ্যবস্তু চেবাচ্ছি, সেই জীব কিন্তু আমাদের কোন জীবের বিভিন্ন অংশের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সেন্সেশন পাচ্ছি, অনুভূতি পাচ্ছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি আমরা যে খাবারটা খাচ্ছি তার কোন জায়গায় কি স্বাদ লাগছে। এই যে জীব, আমরা যে খাবারটা খেলাম, একদম এই যে জিভের সামনের অংশ মিষ্টি স্বাদ, জিভের যত পিছনের দিকে অংশ, এই পিছনের দিকে অংশ আমরা কি স্বাদ পাই? তেতো স্বাদ। আর এই যে দুই পাশ রয়েছে, দুই পাশ, এই দুই পাশে আমরা দু ধরনের এস, মানে সল্টি এবং সাওয়ার, সল্টি এবং সাওয়ার, এই দু ধরনের স্বাদ পেয়ে থাকি। তাহলে মনে প্রশ্ন আসবে, দেবশ্রী একটা বিখ্যাত গানে নেচেছিল, গানটার নাম ছিল ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে। ঝাল কোনো স্বাদ নয়, ইট ইজ আ বার্নিং সেন্সেশন অফ টাং। আমাদের জিভের একটা জ্বালা পোড়া বলতে পারি। এছাড়াও আমাদের দাঁত রয়েছে, দাঁত চার রকমের রয়েছে: ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই দাঁতের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা দুটো ক্ষেত্রেই, যেখানে বাচ্চাদের ক্ষেত্রে 20টা দাঁত, যেটাকে আমরা দুধের দাঁত বলি, এবং আমাদের ক্ষেত্রে 32টা যে দাঁত রয়েছে সেই দাঁতের ফর্মুলাটা মনে রাখতে হবে। এই যে দাঁত, ক রকমের দাঁত? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, চার রকমের। বাচ্চাদের ক্ষেত্রে কোনটা অ্যাবসেন্ট থাকে, কতগুলো করে দাঁতের সংখ্যা। আর এই যে স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে তিন রকম: প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এর মধ্যে প্যারোটিডটা সব থেকে বড়, এবং এখান থেকে যে লালা রস নিঃসৃত হয় বা স্যালাইভা নিঃসৃত হয়, সেই স্যালাইভাই কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক এখানেই শুরু করে দেয়। এই যে মুখবিবর, পরীক্ষায় কোনো প্রশ্ন আছে, উইজডম টিথ কাকে বলা হয়, এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে। এই যে মুখবিবরে এই যে খাবার পরিপাক শুরু হলো, কিন্তু এমনটা নয় খাবারের পরিপাকটা কমপ্লিট হয়ে গেল। এই যে মুখবিবরের লালারস মিশ্রিত খাবার, এই লালারস মিশ্রিত খাবারকে কি বলা হয়? লালারস মিশ্রিত খাবারকে বলা হয় বোলাস। মুখবিবর থেকে খাদ্যবস্তু কোথায় চলে আসছে? মুখবিবর থেকে খাদ্যবস্তু চলে আসে ফ্যারিংস এবং ইসোফেগাস, গ্রাসনালী, গলবিল। এই দুটো জায়গায় কিন্তু খাদ্যবস্তুর কোনো পরিপাক হয় না, নো ডাইজেশন টেক প্লেস। জাস্ট খাদ্যবস্তুটা এর মাধ্যমে পাস হয়ে যায়, পাস হয়ে গিয়ে খাদ্যবস্তু চলে আসে স্টমাকে। এই স্টমাকে একটা গুরুত্বপূর্ণ ডাইজেস্টিভ পার্ট, ডাইজেস্টিভ সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পর্যন্ত সিক্রেট হয়। আমরা জানি এই স্টমাকের সব সময় পিএইচ থাকে 1 বা 1.5, হাইলি অ্যাসিডিক ইন নেচার, বিকজ এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। এবং এখানে এসে গ্যাস্ট্রিক জুস খরিত হচ্ছে, এবং প্রোটিন জাতীয় খাদ্য উপাদানের কিন্তু পরিপাক এই স্টমাকেই কমপ্লিট হয়ে যায়। এবং কোথায় কোনটা পরিপাক হয়, কোন এনজাইম সাহায্য করে, পরে সেগুলো লেখা রয়েছে। এই স্টমাকের বিভিন্ন অংশগুলো কি কি, মিল্ক প্রোটিন কে পরিপাক করতে সাহায্য করে, এই অংশগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সেটা কি? এখানে খাদ্যবস্তুর প্রোটিন পরিপাক হলো। দুটো টার্ম থেকে খুব প্রশ্ন আসে, কাইম এবং কাইল। এই যে স্টমাকের যে অর্ধপাচিত খাবার, একে বলা হয় কাইম। এরপরে খাদ্যবস্তু যখন চলে আসছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে, তখন খাদ্যবস্তুর কমপ্লিট ডাইজেশন ঘটে। পরীক্ষায় প্রশ্ন আসে কোন অংশে খাদ্যবস্তুর কমপ্লিট ডাইজেশন ঘটে, দ্যাট ইজ স্মল ইন্টেস্টাইন, বা বাংলায় তর্জমা করলে হয়
ক্ষুদ্রান্ত, এবং ক্ষুদ্রান্তে কমপ্লিট হওয়ার পর ক্ষুদ্রান্তের গায়ে থাকে ভিলাই, সেই ভিলাইয়ের মাধ্যমে পুষ্টিরস শোষণ ঘটে, পুষ্টিরস শোষণ হয়ে রক্তে মিশছে এবং সারা দেহে ছড়িয়ে পড়ছে। স্মল ইন্টেস্টাইনে এসে খাদ্যবস্তুর আত্তীকরণ ঘটলো। তারপরে চলে আসে লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনে আসে যে খাদ্যবস্তুর প্রয়োজন নেই, তা সে খাদ্যবস্তু একটা নির্দিষ্ট জায়গায় জমা হবে। এই লার্জ ইন্টেস্টাইনের ইস্চেরেসিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া বসবাস করে এবং এখানে ভিটামিন কে এর প্রোডাকশন ঘটে থাকে। লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র, এই হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এবং এই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে যে গ্রন্থিগুলো জড়িত আছে, বিশেষ করে লিভারটা ভালো করে মনে রাখতে হবে। আমাদের দেহের সব থেকে বড় গ্রন্থি এবং আমাদের দেহের সেকেন্ড লার্জেস্ট অর্গান। আমাদের দেহের ফার্স্ট লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন, সেকেন্ড লার্জেস্ট অর্গান লিভার। এই লিভারের ফাংশনটা একটু মনে রাখতে হবে। তারপরে গল ব্লাডার রয়েছে, গল ব্লাডারের উপস্থিতি, গল ব্লাডার থেকে কি খরিত হয়, সিসি কে বহুবার পরীক্ষায় প্রশ্ন আসে। প্যানক্রিয়াস, এটা একটা মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড, বিকজ এখান থেকে হরমোন এবং এনজাইম দুই সিক্রেট হয়। আমরা জানি গ্রন্থি তিন প্রকারের, সনাল, অনাল এবং মিশ্র। সনাল গ্রন্থি মানে যেখান থেকে উৎসেচক খরিত হয় এবং খরিত হওয়া উৎসেচক এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায়। অনাল গ্রন্থি মানে যে সমস্ত গ্রন্থিতে নালী নাই, সেখান থেকে হরমোন সিক্রেট হয়, যে হরমোন রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায়। আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি, যারা বাই ফাংশনাল, এরা সনাল অনাল দু হিসাবেই কাজ করে। তার একটা উদাহরণ তোমার সামনেই রয়েছে, প্যানক্রিয়াস। ওকে, এরপরে যে ডিসঅর্ডার অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, আমরা এই রোগগুলো জানি। ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন, ইনডাইজেশন, এসব প্রবলেম আমাদের রেগুলার প্রবলেম, এগুলো সবই ডাইজেস্টিভ স্যার সিস্টেমের। বলো। স্যার সিসিকে কি পিত্তথলি থেকে খরিত হয় বললেন? গলব্লাডার থেকে বাইল রিলিজ সিসিকে ইজ রেসপন্সিবল ফর সিসিকে, হরমোন রিলিজ। কিন্তু ডুওডিনাম লেখা আছে। এরপরে এই যে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্র, এই পৌষ্টিক তন্ত্রের সমস্ত ডাইজেশনের কাজটা যে চালাচ্ছে, সেই হলো এনজাইম বা উৎসেচক। এই এনজাইমকে আমরা বলি বায়ো ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের বাংলা কথা হচ্ছে উৎসেচক। যে সরি, ক্যাটালিস্টের বাংলা কথা হচ্ছে অনুঘটক, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়াকে কন্ট্রোল করবে। কখনো বাড়াতেও পারে, কখনো কমাতেও পারে। আলটিমেট সে যেটা করবে, সেটা হচ্ছে কন্ট্রোল করবে। কাকে কন্ট্রোল করবে? সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন আমাদের শরীরে যা কিছু ঘটে, এই সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশনকে কন্ট্রোল করে এই এনজাইম বা উৎসেচক। এই এনজাইমকে এই জন্য বলা হয় বায়ো ক্যাটালিস্ট। এই এনজাইম, বিশেষ করে এনজাইম বললেই আমাদের মাথায় যারা আসে, দে আর দ্য ডাইজেস্টিভ এনজাইম, যারা ডাইজেশনে সাহায্য করে, পরিপাকে সাহায্য করে। এই পরিপাককারী উৎসেচক গুলো খরিত হয় কোনো না কোনো সনাল গ্রন্থি থেকে। সনাল গ্রন্থি মানে যে সমস্ত গ্রন্থিতে নালী আছে। আমাদের বায়োকেমিস্ট্রিতে যখন এনজাইম বলি, তখন এই টার্মগুলো বলেছিলাম। হলো এনজাইম, এপিও এনজাইম, কোফ্যাক্টর, এই টার্মগুলো আমি বলেছিলাম। যে প্রোটিন পার্টটাকে কি বলে, নন প্রোটিন পার্টটাকে কি বলে, প্রোটিন নন প্রোটিন একসঙ্গে নিয়ে এনজাইমের পার্টটাকে আমরা কি বলি। এই এনজাইম কোথা থেকে গঠিত হয়? আমাদের দেহে কোনো না কোনো সনাল গ্রন্থি থেকে। সেই সনাল গ্রন্থিগুলোর নাম দেওয়া আছে এবং সেই সনাল গ্রন্থি থেকে কি কি এনজাইম সিক্রেট হয়। আমি তোমাদের এটাও বলেছিলাম, এনজাইমের ক্রিয়া পদ্ধতি সংক্রান্ত লক অ্যান্ড কি থিওরি, এটাও কিন্তু বায়োমলিকিউলসে বলা হয়েছিল, এখানে আর বললাম না। এনজাইমের ধর্মটা একটু মনে রাখতে হবে। এনজাইম একটা নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে, যেটা আমরা জানি 37 ডিগ্রি টেম্পারেচার, যেখানে সে সব থেকে ভালো কাজ করে অপটিমাম টেম্পারেচার। বিভিন্ন এনজাইম বিভিন্ন পিএইচ মানের উপর ভালোভাবে কাজ করে। পিএইচ মান কি? কোন দ্রবণে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব। হোয়াট ইজ এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব? ওই এইচ প্লাস আয়নের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে বলা যাবে কোন দ্রবণ অ্যাসিডিক অর বেসিক ইন নেচার। এই মোটামুটি যত রকম এনজাইম আমাদের দেহ থেকে সিক্রেট হয়, এরা প্রত্যেককেই প্রোটিন ইন নেচার। তাদের ধর্মতে তারা প্রোটিন, এবং তারা দে অ্যাক্টস অ্যাজ বায়োক্যাটালিস্ট। তারা জৈব অনুঘটক রূপে কাজ করে চলেছে। কোন এনজাইম কোন পিএইচ এ ভালো কাজ করে, তার একটা তালিকা এখানে দেওয়া আছে। এনজাইমের ফাংশন। এবার আমরা এই জায়গাটায় এসে অতি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, টাইপস অফ এনজাইমস। হাইড্রোলেজ এনজাইম, আইসোমারেজ এনজাইম, লাইয়েজ এনজাইম, অক্সিডো রিডাকটেজ এনজাইম, সিনথেটেজ এনজাইম, ট্রান্সফারেজ এনজাইম। বিভিন্ন রকম এনজাইমের
এক্সাম্পল, যে হাইড্রোলেজ এক্সাম্পল, আইসোমারেজ এক্সাম্পল, লাইজ এক্সাম্পল, অক্সিডোরিডাকটেজ এক্সাম্পল, সিনথেটেজ এক্সাম্পল, ট্রান্সফারেজ এক্সাম্পল মনে রাখতে হবে। এবং এই বিভিন্ন এনজাইম গুলো বিভিন্ন জায়গা থেকে সিক্রেট হয়। যেমন আমাদের মুখ থেকে সিক্রেট হয় স্যালিভারি অ্যামাইলেজ, সে কি কাজ করছে। স্টমাক থেকে সিক্রেট হচ্ছে পেপসিন, কি কাজ করছে। স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেট হচ্ছে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, তারা কি কি ফাংশন প্লে করছে। ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেট হচ্ছে মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, তারা কি কাজ করছে মনে রাখতে হবে। এরপর আরো একটা সুন্দর ভাগে ছক করে দেওয়া আছে, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম, ফ্যাট পরিপাককারী এনজাইম। আমরা একটু আগেই বলে এসেছিলাম এনজাইম কিসের মতো কাজ করে, তালা চাবি বিক্রিয়া। একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট খাদ্যকে পরিপাক করে, খাদ্যের ওপরই কাজ করে। দেখো কার্বোহাইড্রেট ডাইজেশনে যারা সাহায্য করছে তারা কারা, তাদের সোর্স গুলো কি, কোথায় হচ্ছে, সাবস্টেন্স ডাইজেস্ট, ব্রেকডাউন প্রোডাক্ট কি ডাইজেস্ট হচ্ছে, ভেঙে কি হচ্ছে। প্রোটিন পরিপাককারী পেপসিন, ট্রিপসিন, প্রোটিন কার্বোপেট, এরা দেখো কি সোর্স কি, ফায়ার অ্যাক্টিভ, কি ডাইজেস্ট হচ্ছে, কি উৎপন্ন করছে। ঠিক লিপিডও কোথায় হচ্ছে, কি হচ্ছে, কি পরিপাক করছে, পরিপাক করে কি উৎপন্ন করছে। এই চার্টটা খুব ভালো করে মনে রেখো, যে তিনটে চার্ট দিলাম, টাইপস অফ এনজাইম এবং হচ্ছে সাইট অফ দ্য এনজাইম, সাইট অফ দ্য সিক্রেশন অফ দ্য এনজাইম, আর লাস্ট অফ অল কি, সেটা হচ্ছে বিভিন্ন খাদ্যবস্তুকে যারা পরিপাক করছে তারা কোথা থেকে খরিত হচ্ছে, কি কাজ করছে, তারা কার উপর ক্রিয়া করছে, ভেঙে কি উৎপন্ন। মোটামুটি এই জায়গাটাই হলো আমাদের এই যে ফিজিওলজির যে সিলেবাস রয়েছে, এই ফিজিওলজির সিলেবাসের এই টোটাল জায়গাটা, এই টোটাল পয়েন্টটার মোটামুটি বোঝানোর জায়গা এটা, এই অংশটা ফিজিওলজির সিলেবাসের এই অংশটা। এখানে স্যার এসিইউটা কি? এসিইউ 3-এর 3B, ওই যে দেখুন এসিইউ আছে। কোথায় বলো তো? ওই 3B, ও 3B আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউট্রিশন। এই এই যেটা বলছো তো, হ্যাঁ 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 ও হ্যাঁ। এরিয়া আন্ডার কার্ভ যেটাকে বলা হয় আর কি, এরিয়া আন্ডার কার্ভ যেটাকে বলা হয় এসিউ। নিউট্রিশনে এসিউ কথাটা ইউজ করা হয়, মানে তোমার এটা কি কি একটু বলবো। যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই আমাদের যে নিউট্রিশন রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে, তোমার নিউট্রিশন রিলেটেড প্রোগ্রাম গুলোর সঙ্গে এই কথাটাকে ইউজ করা হয় আর কি, এসইউ কথাটাকে, যে মানে ওই ডায়েট মেনে যে খাওয়ার বিষয়, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওই কার্ভের আন্ডারে যে ব্যাখ্যাগুলো করা হয় আর কি, যেটা না মানলে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস বা বিভিন্ন ধরনের রোগের লক্ষণগুলো প্রকাশ পায়, সেই জায়গাটা এসইউ বলা হয়। মানে ওটার ফুল ফর্ম হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। হেলথ কেয়ার বা ব্যালেন্স ডায়েট এর সঙ্গে জড়িত একটা শব্দ আর কি। এই টোটাল পার্টটার এটা আলোচনা হলো। এরপরে তোমাদের এই দুটো হয়েছে আলোচনা করা। এরপরে দেখি এইগুলো, এরপরে নেক্সট ক্লাসে এই জায়গাটা বাকি আছে, 6-7 একদিনে করতে হবে, আর 8-9টা একদিনে করতে হবে। আর লাস্ট অফ অল রিপ্রোডাকশনটা আছে, এই রিপ্রোডাকশনটা আর স্কিন 3 দিনে 3টে জায়গা করে ডিসকাস করে দিতে হবে, তাহলেই মোটামুটি শেষ হবে। এছাড়া তো আর আমার কাছে কিছু উপায় নেই, এত টাইম পরীক্ষাও চলে গিয়ে। বলো তোমাদের আর কি যদি কিছু বলার থাকে। তোমরা তো শুনলাম যে মোটামুটি তোমরা এই এইরকম চ্যাপ্টারই পড়তে চাইছো, মানে প্র্যাকটিস বা মক টেস্ট থেকে আমাকে চ্যাপ্টারের উপরেই করিয়ে দেওয়ার কথাই বলা হলো, তো আমি চ্যাপ্টারই করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আর ফুল মক টেস্ট তোমরা নিজের মতো করে দিয়ে নিও যেখান থেকে পাবে আপাতত। কোলেসিস্টোকাইনিনটা একটু ফোকাস করবেন স্যার, আমার মনে হচ্ছে ওটা স্মল ইন্টেস্টাইন ডিওডিনাম হচ্ছে ওর সোর্স, আর ও রোল প্লে করে গল ব্লাডার আর এর উপরে, ইন্টেস্টাইনের উপরে। আর এই নোট আমি দিয়ে দিচ্ছি, একবার একটু দেখে নিও, মোটামুটি সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, পড়তে ভালো লাগবে, অসুবিধা কিছু হবে না। ওকে, বলো আর কিছু বলার আছে?
চলো তাহলে শেষ করলাম। থ্যাংক ইউ।